বেড়াতে এসে হট করে ট্রেন ক্যান্সেল হয়ে যে ভোগান্তি হয় মানুষের, তার একটা এক্সাম্পল হচ্ছে আজকে আমরা পেলাম। তো একটা মানে ভুক্তভোগী আমি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্যাশন অফ জয়। আমি জয় দেশের নানা প্রান্তে ঘুরে বেড়াতে ভালোবাসি, আর ভালোবাসি সেই সমস্ত জায়গার ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করতে। আমাদের এবারের ট্রাভেল ডেস্টিনেশন হলো মধ্যপ্রদেশ, দ্য হার্ট অফ ইন্ডিয়া। আমি মধ্যপ্রদেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছি আর সেই সমস্ত জায়গার ভিডিও এই চ্যানেলে উপস্থাপন করছি। মধ্যপ্রদেশ সংক্রান্ত ভিডিও সিরিজের এটি তৃতীয় পর্ব। এই পর্বে আমরা ঘুরে দেখব মহাকালেশ্বর মন্দিরের নবনির্মিত করিডোরটি, যেটি রাত্রিবেলায় এক স্বর্গীয় অনুভূতি সৃষ্টি করে। এছাড়াও এই পর্বে আমরা জানাবো এই ট্যুরে আমরা একটি বিপদে পড়েছিলাম, সেই বিপদ সংক্রান্ত তথ্য আর তার থেকে কি করে নিস্তার পেয়েছিলাম তার বিবরণ। আমরা চলে এসেছি মহাকালেশ্বর মন্দিরের নবনির্মিত সেই বিখ্যাত করিডোরটির মেইন এন্ট্রান্সের সামনে। এটা হচ্ছে এন্ট্রান্স, এই পুরো মহাকালেশ্বর মন্দিরের করিডোরের এন্ট্রান্স দিয়ে। দু সালের 11ই অক্টোবর ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এই করিডোরটি উদ্বোধন করার পর থেকে এটি ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন দর্শনার্থীর কাছে একটি অতি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান হিসেবে উঠে এসেছে। দুদিন ধরে আমরা উজ্জয়িনীতে রয়েছি। আমরা মহাকালেশ্বর মন্দিরে পুজো দিয়েছি এবং উজ্জয়িনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলো ঘুরে দেখেছি। সেই সম্পর্কিত বিস্তীর্ণ বিবরণ সহ ভিডিও আমরা অলরেডি আপলোড করে দিয়েছি আমাদের এই চ্যানেলে। তো যারা সেই ভিডিও দেখেননি তাদেরকে অনুরোধ করব ভিডিওগুলো দেখবেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনের আমি সেই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দেবো। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বিভিন্ন পৌরাণিক গল্পগাথা, তার চরিত্র, আধুনিক কালের শিল্পীদের নিপুণ তত্ত্বাবধানে সৃষ্টি করেছে এক অনবদ্য স্থাপত্য, যা এই করিডোরের চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মহাকালেশ্বর মন্দিরের এই নবনির্মিত করিডোরের চারিদিকে যে সমস্ত স্কাল্পচারগুলো তৈরি করা হয়েছে প্রত্যেকটি অভিনবত্ব ছাপ রেখেছে। পৌরাণিক কাহিনীগুলো, চরিত্রগুলোকে এত সুন্দর নিখুঁতভাবে পরিবেশন করা হয়েছে, যার জন্য সেই সমস্ত শিল্পীদের অবশ্যই প্রশংসা প্রাপ্য। এখানে মহাদেব শেষ নাগের উপরে উপবিষ্ট রয়েছেন। বজরংবলীর এই মূর্তিটি বাচ্চাদের কাছে বিশেষ আকর্ষণীয় ছিল। এখানে বাচ্চারা এসে ছবি তুলছিল। প্রতিটি স্থাপত্য বা স্কাল্পচার এত সুন্দর করে, এত নিখুঁতভাবে তৈরি করা হয়েছিল, তার সঙ্গে আলোক সংযোজনাতে প্রত্যেক কটা হয়ে উঠেছিল মোহময়ী। কারণ প্রত্যেক কটা স্কাল্পচারকে দেখার জন্য আপনাকে বেশ কিছুক্ষণ সময় দিতে হবে।
করিডোরটা কি সুন্দর করে সাজানো হয়েছে, রাত্রিবেলায় আলোতে কি সুন্দর লাগছে। এখানে যে সরোবরটা তৈরি হয়েছে, সরোবরের নিচে দিয়ে আলো, চারিদিক দিয়ে আলো দেওয়া হয়েছে এবং সেটা দেখতে আরও সুন্দর লাগছে। এই আলো লাইটগুলো চেঞ্জ হচ্ছে, কালার চেঞ্জ হচ্ছে এবং তাতে সেই রিফ্লেকশন জলের মধ্যে পড়ছে এবং সেটা দেখতে আরও সুন্দর লাগছে। উজ্জয়িনী একটা অনেক পুরনো শহর, আমাদের ভারতবর্ষের দেশে অতি প্রাচীন একটি শহর, যার আগের নাম ছিল অবন্তিকা। সেখানে সেই অবন্তিকাতে যে রাজার রাজত্ব করত, তখন একজন অসুর তার রাজত্বকে আক্রমণ করে। সেই অসুর আক্রমণ করে এই রাজ্যটাকে দখল করে নেয়। তখন তাকে হারানোর জন্য একজন ব্রাহ্মণ আর একজন বালক দুজন মিলে মহাকালের তপস্যা করেন। তো মহাকালের সাথে তপস্যা করে মহাকাল এসে সেই অসুরের উপরে যুদ্ধ করে অসুর হারিয়ে দেয়। সেই যুদ্ধের সেনাপতি ছিল কাল ভৈরব। তার জন্য বলা হয় মহাকালের সাথে দর্শন করতে আসলে তার সেনাপতি কাল ভৈরব তার দর্শন কিন্তু করাটা উচিত, না হলে সম্পূর্ণ হয় না। তো সেই জন্য এখানে এলে অনেক সবাই কাল ভৈরব মন্দিরে দর্শন করতে চায়। যাই হোক, এটা হলো একটা জিনিস। সেকেন্ড হচ্ছে এই মহাকালেশ্বর একমাত্র যে শিবের যে 12টা জ্যোতির্লিঙ্গ আছে, তার মধ্যে মহাকালেশ্বর হচ্ছে একমাত্র জ্যোতির্লিঙ্গ যেটার মুখ দক্ষিণমুখী, অর্থাৎ দক্ষিণমুখী জ্যোতির্লিঙ্গ শুধুমাত্র এই একটাই রয়েছে 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে। আর সেই দিক থেকে এটা একটি উল্লেখযোগ্য জিনিস, কারণ দক্ষিণমুখী দক্ষিণ দিকের জমের দিক, আমরা জানি দক্ষিণ দিকে জমের দিক, তো সেই দিকে মুখ করে মহাকালেশ্বরের জ্যোতির্লিঙ্গটা রয়েছে। এই গেল মোটামুটি একটা কথা এই মহাকাল মন্দির নিয়ে। উজ্জয়িনী বিভিন্ন সময় বিভিন্ন রাজার আন্ডারে তার বিকাশ ঘটেছে, তার উল্লেখযোগ্য অবদান ঘটেছে। বিক্রমাদিত্যের সময় আমরা জানি বিক্রমাদিত্য নবরত্ন সভার যে রত্ন ছিল, তাদের বিভিন্ন জ্ঞান বা তাদের বিভিন্ন মনীষিয়ানা বা তাদের বিভিন্ন পারদর্শিতা এই উজ্জয়িনী রাজ্যটি বা উজ্জয়িনী শহরটি ভারতবর্ষের মধ্যে চারিদিকে নাম ছড়িয়ে পড়েছে এবং সেখানে বিশেষ স্থান অধিকার করেছিল। তো সেই দিক থেকেও উজ্জয়িনী শহরটি খুব উল্লেখযোগ্য এবং সেই যে পড়াটা, সেই যে সময়টাকে, সেই সময়টাকে আবার নতুনভাবে তুলে ধরেছে। মহাকালের মধ্যে ছিল কিন্তু নবনির্মিত যে করিডোরটা, সেই করিডোরে এই ঐতিহাসিক এবং পৌরাণিক বিভিন্ন সময়কে তুলে ধরা হয়েছে। তার ফলে এই জায়গাটা আরও বেশি উপভোগ এবং আরও বেশি লোকের কাছে আকর্ষণ সৃষ্টি করেছে। বিশেষ করে সন্ধ্যেবেলাতে এটা জায়গাটা আরও সুন্দর হয়ে ওঠে। এই করিডোরটার প্রত্যেকে পাশে যে সরোবরটা রয়েছে, সরোবরের চারিদিকে লাইট বিভিন্ন রঙের রয়েছে, ফলে এই করিডোরটার সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। বিভিন্ন লাইটগুলো কালার বিভিন্ন কালারের হয়েছে, ফলে যখন লাইট চেঞ্জ হচ্ছে দেখতে আরও ভালো লাগছে। এবং তার চারিদিক দিয়ে এত সুন্দর সুন্দর সমস্ত মূর্তি, স্ট্যাচু তৈরি করা হয়েছে, সেগুলো দেখতে অনেকটা সময় কেটে যাবে। তো মহাকাল মন্দিরে দর্শন আসলে আপনাকে দুবার আসবেন, বা যদি আপনি সন্ধ্যের দিকে আসেন মন্দিরে মহাকাল দর্শন করতে পারবেন এবং এই পুরো করিডোরটা ঘুরে দেখতে পারবেন। অসাধারণ, খুব সুন্দর, খুব সুন্দর। আচ্ছা, এই করিডোরটা আমরা এখন পর্যন্ত অনেকখানি দেখেছি, আরও অনেক কিছু দেখা বাকি রয়েছে, দেখতে যাবো ওই দিকটাতে। এখনো পর্যন্ত যেটুকু আমরা দেখেছি তাতেই এত সুন্দর লেগেছে। আলো দিয়ে পৌরাণিক বিভিন্ন চরিত্রগুলোকে, বিভিন্ন ঘটনাগুলোকে, বিভিন্ন উল্লেখযোগ্য সময়গুলোকে এখানে বিভিন্নভাবে
তুলে ধরা হয়েছে। কোথাও স্ট্যাচু, কোথাও মূর্তি, কোথাও দেওয়ালের দিকে পেইন্ট করে বা সেখানে স্কাল্পচারগুলো তৈরি করে, মূর্তিগুলো তৈরি করে করা হয়েছে। এবং আলোর সজ্জা এত সুন্দর, এত ভালো লাগছে দেখতে, যে বলার মতো না। এখানে সপ্ত ঋষিকে দেখানো হয়েছে। এই স্ট্যাচু চারিদিকে 7 জন ঋষি, সপ্ত ঋষি যে 7 জন ঋষি, সেই 7 জন ঋষিকে এখানে দেখানো হয়েছে। উজ্জয়িনীতে আজ আমাদের শেষ দিন। লাস্ট দুদিন ধরে আমরা উজ্জয়িনীর বিভিন্ন জায়গায় ঘুরলাম, মহাকালেশ্বর মন্দির দর্শন করলাম, মহাকালেশ্বরের এই নতুন করিডোরটিকে উপভোগ করলাম, খুব ভালো কাটালাম। ইতিহাসে পড়া সেই উজ্জয়িনী শহরকে নিজের চাক্ষুষ সাক্ষী হতে পেরে খুব ভালো লাগছে। আপনারা যখন আসবেন আশা করি আপনাদেরও ততটা ভালো লাগবে। এই ভিডিওতে উজ্জয়িনী সম্পর্কিত সমস্ত ইনফরমেশন, জায়গার বিবরণ দিতে পেরে আমার ভালো লাগলো। আপনারা যখন আসবেন এই ভিডিওর ইনফরমেশন যদি আপনাদের কাজে লাগে, তাহলে আমার এই ভিডিও করাটি সার্থক হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এরপরে আমরা চলে যাব আমাদের পরবর্তী ডেস্টিনেশন বান্ধবগড়ের দিকে। আজকে ট্রেন উজ্জয়িনী থেকে কালকে সকালবেলায় গিয়ে পৌঁছবে উজ্জয়িনী বান্ধবগড়ে। উমারিয়া বলে স্টেশন আছে বান্ধবগড়ে, সেখানে নর্মদা এক্সপ্রেস। এই ট্যুরে আমরা একটি প্রবলেমে পড়ি, সেটা হচ্ছে আমাদের কানেক্টিং যে ট্রেন ছিল উজ্জয়ন থেকে বান্ধবগড়, আমাদের নেক্সট ডেস্টিনেশন, সেই ট্রেনটি ক্যান্সেল হয়ে যায়। আমাদের কাছে একটি SMS আসে, যার মাধ্যমে IRCTC থেকে জানানো হয় যে ট্রেনটি ক্যান্সেল করা হয়েছে। এবার আমরা পুরো প্রবলেমে, কারণ আমাদের এই কানেক্টিং ট্রেনটি যদি না পাই, তার পরের দিনই আমাদের বান্ধবগড়ে থাকা এবং সেখানকার সাফারি সমস্ত কিছু আমাদের বুকিং ছিল। এবার কি করে আমরা সেখানে যাব? খোঁজখবর নিয়ে যেটা জানতে পারলাম যে উজ্জয়িনী শহরের ভিতর থেকে কোনো বাস বান্ধবগড় যায় না। যেটা আমাদের করতে হলো সেটা রেড বাসের থ্রু দিয়ে আমরা একটা বাস বুক করলাম, যেটা কিনা উজ্জয়িনী শহর থেকে 40 কিলোমিটার দূরে দিওয়াস বাইপাস পয়েন্ট আছে, সেখান থেকে ছাড়ে। তো আমরা একটা গাড়ি বুক করি যেটা 1600 টাকা ভাড়া নেয় আমাদের কাছ থেকে, আমাদেরকে নিয়ে গিয়ে দিওয়াস বাইপাস পয়েন্টে গিয়ে ড্রপ করে। আমরা এখন আসি দিওয়াস বাইপাসে। সেখানে রয়েছে, এখন বাজে হচ্ছে 8টা। আমাদের ট্রেন ছিল উজ্জয়ন থেকে উমারিয়া, বিকেল 5:55 ট্রেন ছিল, কিন্তু ট্রেনটা ক্যান্সেল হয়ে যায়। ফলে আমাদের একটা টেনশন হয়ে যায় আমরা কী করে পৌঁছাবো। তার পরবর্তী ক্ষেত্রে বান্ধবগড়ের সমস্ত বুকিং আমাদের করা রয়েছে কালকে। তারপরে আমরা রেড বাসের অ্যাপের থ্রু দিয়ে আমরা একটা বাস বুক করেছি, যেটা আমাদের এখান থেকে নিয়ে যাবে কাটনি। সেখান থেকে আমরা আমাদের যে গাড়ি বুক করা আছে সেই গাড়ি চলে আসবে, যেটা উমারিয়া পর্যন্ত করা ছিল বান্ধবগড় থেকে, সেটা চলে আসবে কাটনিতে। তো 5:55 ট্রেন ছিল, যেটা পৌঁছাতে গিয়ে হচ্ছে সকাল 8:15 নাগাদ। আর আমাদের এখন সেটা ক্যান্সেল হয়ে যাওয়াতে আমাদের এখন উজ্জয়ন থেকে প্রায় 40 কিলোমিটার দূরে দিওয়াস বাইপাস বলে একটা জায়গা আছে, যেখানে সমস্ত দূরপাল্লার বাসগুলো যায়। 8:50 আমাদের গাড়ি বাস, সেই বাসে করে আমরা কাল ভোর 7টা নাগাদ পৌঁছাবো হচ্ছে কাটনি বাস স্টপ। সেখান থেকে আমাদের যে বান্ধবগড় রিসর্ট থেকে যে আমাদের গাড়ি বুক করা ছিল, সেই গাড়িটা আমাদের এসে পিক আপ করবে কাটনি থেকে। তো হঠাৎ করে এরকম একটা ক্যান্সেল হয়ে যাওয়ার জন্য এই একটা সমস্যা আমাদের তৈরি হয়েছে। তো দেখা যাক, আমরা এখন এই দিওয়াস বাইপাসে যে পিক আপ পয়েন্ট আছে সেখানে এসে পৌঁছেছি। গাড়ি এখন বাস এখন আসলে তারপর আমরা উঠবো এবং সারা রাত বাসে গিয়ে আমরা কাল সকালে কাটনিতে পৌঁছাবো। আমরা এখন মাঝখানে বাস থেকে নেমে একটা ধাবায় এসেছি, সেখানে খাওয়া দাওয়ার জন্য অর্ডার দিয়েছি। খাবার এখন ডেলিভার করবে, বসে রয়েছি অর্ডারটা দিয়ে, টোকেন দিয়ে। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন খাবার জায়গাটা।
লাইটের ডেকোরেশন ভালোই আছে। তো টয়লেট, জলের জায়গা সবই আছে। এখানে তো নতুন করে আরও বানাচ্ছে জায়গা বসার জন্য বা খাওয়া দাওয়ার জন্য। আপাতত খাবার জন্য আমরা অর্ডার দিয়েছি, এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি খাবার। ওয়েট করছি, খেয়ে দিয়ে নিয়ে আবার তারপরে আবার বাস শুরু হবে। এই আমি এখানে এখন বাসে উঠেছি, বাস এসছে একটু দেরি করে।